এই যে নেতাদের কথা আপনি বলছেন, মানুষের পছন্দ, আমি তো তৃণমূলের সাথে মিশি, আমি অনেক পারসেপশন, অনেক তাদের মতামত জানি এবং আমি শ্রদ্ধাও করি। আমি এজ এ নিজম মজুমদার দলের একজন সামান্য কর্মী হিসেবে প্রকাশ্যে এসে এই আলাপগুলো আমি করব না। এর কারণ হচ্ছে, যেই নেতাদের ব্যাপারে আপনি এখন কথা বলতে চান, আমি আপনাকে বলি আপনারা একটু শোনেন। আমার দলের সর্বোচ্চ জায়গাতে বলার আমার সুযোগ আছে। আমি সেই নেতাদেরকে সরাসরি টেক্সট করা বা তাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কি সেটা তাদের সামনে গিয়ে বলার সুযোগ আছে। যখন আমার এই সুযোগটা আছে, তখন আমার কি দায় পড়েছে এগুলো পাবলিকলি আলোচনা করার। আমার দলের যদি কোনো দুর্বলতা থাকে, সেইটা আমি আমার পাবলিক, আমাদের অন্তর্গত গ্রুপ আছে, আমার নেত্রী আছে, তাদেরকে গিয়ে বলবো। আপনি কোনোদিন শুনেছেন জামাতের এক নেতা এসে আরেক নেতার কথা এইভাবে বলছে? আমাদের দলে গণতন্ত্র আছে বলে আপনি আমাদের নেতা কর্মীদের মুখে শুনতে পান। আপনি কখনো দেখেছেন এমনকি বিএনপির নেতাও বিএনপির নেতাকে বলছে? তো আমাদের আওয়ামী লীগের নেতা সম্পর্কে আমাকে কেন বলতে হবে আপনার সামনে এসে বা কোনো টকশোতে গিয়ে? আপনি আমাকে হাজার প্রশ্ন করলে আমি তাকে ডিফেন্ড করব, কারণ আমার সন্তানকে আমি পাবলিকলি অপমান করব না। আমার সন্তান অপরাধ করে থাকলে তাকে শাস্তি দেওয়ার আমার বিহাইন্ড দ্য সিন আছে, আমার নেত্রী আছে, দলের কাঠামো আছে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজকে একটা বড় নেতাকে নিয়ে কথাবার্তা বলবো, ভাই এই দলে তো তারও অবদান আছে, ফলে তাকে যদি দল শাস্তি দেয়, কোনো পেনাল্টি দেয়, সেটা দলের সভানেত্রী বেঁচে আছেন, দলের সাংগঠনিক কাঠামো আছে। আমাকে পাবলিকলি এসে এই ক্রেডিট নিতে হবে কেন? দুটা তালির জন্য, বাহবার জন্য? নিজুম ভাই আপনি ফাটায় দিচ্ছেন এটার জন্য? আই এম নট গোনা ডু দ্যাট। আপা থাকবেন, আপা যত অভিমান করবে, আবার হাত পা ধরে বসে থাকবো, দরকার হলে। আপা যাবেন কোথায়? আবার পা ধরে বসে থাকবো। লক্ষ লক্ষ কর্মীরা আবার পা ধরে বসে থাকবে, আপা কোথাও যেতে পারবেন না। শেষ। এখন জয় ভাই বলেন যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, ওইটা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না, বললাম তো। কারণ আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না। আপা যদি এরকম অবসর নিতেও চায়, আবার পা ধরে বসে থাকবো। হলো, এইটা হচ্ছে আমার জবাব। শুনেন, আরো প্রসঙ্গ আছে, সেটি হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে অনেক হতাশা রয়েছে। তাদের জন্য আপনারা কি বলবেন? যদি সরকার একটা কোনোভাবে নির্বাচন, কোনটা নিয়ে হতাশা রয়েছে? এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটা নির্বাচনে হতাশা রয়েছে এবং দলগতভাবে তারা কোনো নির্দেশনা পাচ্ছে না। যেমন ধরেন তারা না ভোট কেন্দ্রে যেতে না করা হয়েছে, কিন্তু এটিকে মোকাবেলা করার জন্য তেমন কোনো কিছু তাদের হাতিয়ার নাই আর কি। আপনি দুটো জায়গাতে আমার কাছে মনে হয় একটু কোথাও ভুল হচ্ছে। প্রথমত হচ্ছে যে আপনি এটাকে নির্বাচন বলে অভিহিত করছেন। নফেল ভাই শুরুতেই বলেছে দিস ইজ নট ইলেকশন, ইট ইজ সিলেকশন, নাম্বার 1। সুতরাং আমি নির্বাচন কোথায় তাই জানি না। আর আপনি দলীয় নির্দেশনা, আমি জানি না। আমার দুটা জিনিস অবাক লাগে। আমি অনেককেই বলতে শুনি দলের নির্দেশনা নাই, দলের নির্দেশনা নাই মানে নেত্রী স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা ভোট দিতে যাব না। তো এর থেকে আপনি এখন কি করবেন? নেত্রী বলতো যে একটু মারামারি করেন, এটা বলতো? বুঝলাম না কাহিনী। মানে আপনারা চাচ্ছেনটা কি? যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী গিয়ে লাঠি দিয়ে মারামারি শুরু করুক, এটা চান? আমরা ভোট দিতে যাব না, আমরা ভোট দিতে যাব না, আমরা এই ভোট মানি না, এটা একটা অবৈধ, এটা আমাদের অবস্থান। এখন আপনারা চাচ্ছেনটা কি? আপনারা যখন এরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন এদেরকে দিছেন তুষ, আবার যখন এরা এসে আপনাদের 14টা বাজা দিছে তখন আবার আমাদেরকে দেন গুতা। যাবো কোথায় আমরা? আচ্ছা, এখন যখন টের পাই না, যখন সুলতান আবার যখন টের পাইছেন, রাখেন, যখন টের পাইছেন যে আপনারা যে এদেরকে সাপোর্ট করছেন, এখন আপনারা আসলে ধরা খাইছেন। এরা আসলে ছিল রাজাকার আলবদর, এখন এসে আমাদেরকে গুতাইতেছেন বিপ্লব কবে হবে, বিপ্লব কবে হবে। তো তখন তাদেরকে তুল দিছিলেন কেন? নিজুম মজুমদার, আপনি কিন্তু এখন উল্টা কথা বলতেছেন। আমি কাদেরকে সাপোর্ট দিচ্ছি? আপনি অ্যাজ এ এডিটর হিসেবে বলছি না সুলতান আপা, আপনি বুঝতে ভুল করলে সমস্যা। আমি আপনার মাধ্যমে বলছি যে আপনি তো দেখেন আপা, আপনি তো একজন হোস্ট, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আপনাকে একটা কেন্দ্র করে বলছি যে আজকে কি আপনি কার প্রশ্ন করছেন? আপনি কি আপনার প্রশ্ন করছেন? আপনি প্রশ্ন করছেন জনগণের মধ্য থেকে যে প্রশ্নটা ওঠে আমার কাছে আপনি কনভে করছেন, আমি আপনার মাধ্যমে সেই কনভেটা ফেরত দিচ্ছি। ওইভাবে আমি অসংখ্য মানুষকে দেখেছি বলছে যে ভাই আপনারা কবে আসবেন, কবে আসবেন। আমি এইসব লোকের প্রোফাইলে গিয়ে দেখেছি এরা লিখেছে এক লেখা আছে প্রোফাইলের মধ্যে, আমি এরকম 4-5টাকে পেয়েছি। এক মানে কি এক দফা, ওই যে তখন তারা দিয়েছে একটা লাল সমুদ্র, লাল রক্ত, লাল আপনার ম্যাপ। এখন বলছে আপনারা কবে আসবেন, দেশ কবে স্বাধীন হবে। তো তুই বেটা ওই সময় ওদেরকে সাপোর্ট দিছিলি কেন? মানে আমি আসলে জবাবটা ওইভাবে দিয়েছি। এখন এগুলা বলেন যে নিজুম ভাই অ্যাগ্রেসিভ, নিজুম ভাই এইটা অ্যাগ্রেসিভ। আমরা কি হবে? একবার বলেন কলা ছিলে দেন, একবার বলেন কলা বুঝে দেন, যাবো কোথায়? আওয়ামী লীগ কি আপনার দাস নাকি? এখন আপনারা আমাদেরকে বলছেন যে দলীয় নির্দেশনা। নেত্রী বলেছে ভোট হবে না, ভোট দিতে যাব না, ভোট দিতে যাব না। দেখি কি হয় তারপরে।
জি, এখন এই যে ইউরোপীয় ইউনিয়ন তারা তো এই একতরফা নির্বাচনকে সমর্থন দিয়ে যাচ্ছে, আপনারা যে আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরছেন। ইউরোপিয়ান ইউনিয়ন এরশাদকে সমর্থন দিয়েছে, জিয়াউর রহমানের অবৈধ শাসনকে সমর্থন দিয়েছে। ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন 73 সালে কি হয়েছিল, মানে ওই সময় তো এই পশ্চিমারা দিয়েছে, এরশাদকে দিয়েছে, মোস্তাককে দিয়েছে, তো সেটাও আনেন উদাহরণ। তারপরে তারা ইসরায়েলকে আমেরিকা $400 বিলিয়ন দিয়েছে, সেটাও আনেন উদাহরণ। আমেরিকা ভালো? আপনারা শোনেন, একটা কথা বলেন, এই যে আধিপত্য করেন, আপনাদের মাথার মধ্যে এই পশ্চিমা আধিপত্যের মধ্যে আছে। তা না হলে প্রশ্নটা এরকম হতো যে এই সাম্রাজ্যবাদীরা, যা প্রশ্নটা এমন হতো যে সাম্রাজ্যবাদীরাও তো ওদেরকে সাপোর্ট দিচ্ছে, তখন উত্তর প্রশ্নটা ভালো হতো। দেখেন আপা, একটা কথা বলি, যে এই পশ্চিমারা যে সাপোর্ট দিয়েছে, ইজন্ট ইট এ পার্ট অফ এ প্ল্যান? অবভিয়াসলি এটা আপনিও জানেন। সো এই প্রশ্ন আমাকে করলাম। আমার প্রশ্ন হচ্ছে, গত 1.5 বছরে আওয়ামী লীগ আমেরিকার সঙ্গে কি দূরত্বটি ঘোচাতে পেরেছে? হ্যাঁ, এই প্রশ্ন ঠিক আছে, এই প্রশ্ন আমার বরাবর যায়। আপা, আমি এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার যে অভিজ্ঞতা, শুরুর দিকে তো ওরা আওয়ামী লীগের নামই শুনতে পারতো না। একেবারে যারা বলে হচ্ছে ফেসিস্ট, তোমরা এই করেছো সেই করেছো। আমরা বিভিন্ন ডেলিগেট টিম, আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে, আমাদের দেখেন, আমরা ইউরোপে গেছি, আমেরিকাতে গেছি, আমরা তাদের মতামত দেখেছি। আমরা ধীরে ধীরে ওদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি এবং হব যে এই পুরো বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি একটু আগে এদেরকে সাম্রাজ্যবাদী বললেন, তো এদেরকে আপনি বোঝাতে যান কেন? দেখেন, আমি আসলে বারবারই বলি যে এই দেশে আমার সার্বভৌমত্ব পূর্ণভাবে নাই। কেন নাই? অর্থনৈতিক ভাবে আমি তাদের কাছে ডিপেন্ডেন্ট। আমার গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ 80% জিনিসপত্র কিনে হচ্ছে এই ইউরোপ আমেরিকার বাজার। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার কালচার, আমার রিজার্ভ, আমার সমস্ত কিছুর একটা বড় হিস্সা পশ্চিমের। ফলে পশ্চিমের সাথে আমি পাঙ্গা নেব, ওকে আমাকে বুঝাই কাজ করতে হবে, এই বাস্তবতা আমি মানি। পশ্চিমের, যেমন আমি ইউরোপিয়ান ইউনিয়নে যখন পুলিশ হত্যার ছবিগুলো দেখিয়েছি প্রজেক্টরে, যখন আমি ওদেরকে ছবি দিয়েছি এগুলো প্রিন্ট করে, ওরা বেকুব হয়ে গেছে রীতিমতো। যখন আমি দেখিয়েছি যে বাংলাদেশে ইসরায়েলের ব্যাপারে বলতে গিয়ে সমস্ত ইহুদিদেরকে গালিগালাজ করছে, ওরা বেকুব হয়ে গেছে। হোয়াট ইজ দিস? যখন তারা দেখছে যে হিন্দুদেরকে মেরে ফেলছে এইভাবে, ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে থাকতে পারে না। এই যে এই রুমে আমি এখন বসে আছি, আমার সাথে একটা ছেলে আছে এই মুহূর্তে বসা আমার সাথে, যার বাবা মারা গেছে। সেই ছেলেটি কাটতেও পারেনি ভয়ে, তার 3 মাসের একটা বাচ্চা আজ পর্যন্ত দেখে নাই। এগুলো স্যাক্রিফাইস না? এইসব কথাবার্তা, এইসব গল্প আমরা বলেছি। দেখেন, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, পশ্চিমারা এত অতপ্রত ভাবে জড়িত, এটা ওভারনাইট চেঞ্জ হবে না। সো আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমরা হচ্ছে দলের অনেকটা এরকম রিজার্ভ ফোর্সের মতো। আমাদের নেতৃবৃন্দরা আজকে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের সেকেন্ড যেই লেয়ারটা আছে, অর্থাৎ আমি বলি আপা, আমরা যে পেশাজীবীরা যারা আছি, লয়ার্স, ব্যারিস্টার্স, ডক্টরস এন্ড আদার, আমরা এখন সামনে এসে এই জায়গাগুলো করছি। আবার আমাদের নেতারা যখন একটু ব্রিদিং স্পেস পাবে, তারাও আসবে। সো ইটস এ টিম ওয়ার্ক। তাহলে বুঝবেন, একটা মানুষের সামনে যখন একটা মানুষকে গরুর মতো জবাই করে, সেই লোকটা কয়েক বছরে ঠিক হতে পারে না। এরকম ট্রমাটাইজ হয়েছে আমাদের অনেক নেতা। এটা আপনার কাছে হাসির লাগতে পারে, কেমন লাগবে আমি জানি না। সো কেন আমাকে আপনার মনে হয় না যে আমরা সেকেন্ড লেয়ার থেকে কাজ করছি? তো আপনি ওদেরকে ব্লেম করছেন, আমরা তো কাজ করছি, আমরা তো দল, একটা টিমের অংশ। দেখুন, আমাদের নেতারা আপনাদের নেতাদেরকে মানুষ পছন্দ করছে না। দেখুন এখানে কত মানুষ। ঠিক আছে, আমাদের নেতারা আমাদের পছন্দ করছে না। আমাকে এটা বলেন, তাদের আপনাদের নেতা আছে, খুব ভালো আছে, তাদের সময় সুযোগ হলে তারা প্রকাশ্য হবেন, তাদের ট্রমা কেটে গেলে তারা প্রকাশ্য হবেন। আপনারা কেন ডিফেন্ড করতে যাচ্ছেন তাদেরকে? কেন তাদেরকে এখন এই মুহূর্তে আমি তো এখানে তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হই নাই। আপনার কোন ডিফেন্ড করার ব্যাপার হচ্ছে যে, দেখেন আপা, ডিফেন্ড এই কারণে করছি যে আজকে আপনি ধরেন একটা পারসেপশনের উপরে বেস করে কথা বলছেন। আমি আপনাকে সমালোচনা করতে নিষেধ করিনি আপা, আমি খালি বলেছি যে একটা মানুষ যদি গঠনমূলক সমালোচনা করেন, আপনি পারসেপশনের উপরে বেস করে, তো আপনি নিজেই জানেন যে আপনি নিজে কতগুলো পারসেপশনের ভিকটিম, আপনি জানেন না সেটা?
তাহলে আপনি সেটাকে এন্ডোর্স করেন? সহজ কথায় আসেন, একটা সহজ কথায় আসেন। ধরেন একটা মানুষ ফেরেশতা, ধরেন কথার কথা আমাকে অসংখ্য মানুষ আছে আমাকে একদমই পছন্দ করে না, আমি কটকট করে কথা বলি, আমি কাউরে পরোয়া করি না, অসংখ্য মানুষ আছে আমাকে পছন্দ করে না। এখন আমাকে যদি কারো নেতা বানান, ইট উইল ওয়ার্ক, ইট উইল নট ওয়ার্ক। আপনার লাগে এমন একজন নেতা যে সবার কাছে গ্রহণযোগ্য, রাইট? আমি যদি ফেরেশতার মতো হয়ে থাকি, আমাকে যদি মানুষ পছন্দ না করে, আমি তো নেতা হতে পারবো না। তো আপনাদের যে নেতাদের কথা বলছেন, মানুষ আর তাদেরকে পছন্দ করে না, কেন তাদেরকে আপা, সামনে আনেন? এই যে নেতাদের কথা আপনি বলছেন, মানুষের পছন্দ, আমি তো তৃণমূলের সাথে মিশি, আমি অনেক পারসেপশন, অনেক তাদের মতামত জানি এবং আমি শ্রদ্ধাও করি। আমি এজ এ নিজম মজুমদার দলের একজন সামান্য কর্মী হিসেবে প্রকাশ্যে এসে এই আলাপগুলো আমি করব না। এর কারণ হচ্ছে, যেই নেতাদের ব্যাপারে আপনি এখন কথা বলতে চান, আমি আপনাকে বলি আপনারা একটু শোনেন। আমার দলের সর্বোচ্চ জায়গাতে বলার আমার সুযোগ আছে। আমি সেই নেতাদেরকে সরাসরি টেক্সট করা বা তাদের ব্যাপারে পাবলিক পারসেপশন কি সেটা তাদের সামনে গিয়ে বলার সুযোগ আছে। যখন আমার এই সুযোগটা আছে, তখন আমার কি দায় পড়েছে এগুলো পাবলিকলি আলোচনা করার। আমার দলের যদি কোনো দুর্বলতা থাকে, সেইটা আমি আমাদের অন্তর্গত গ্রুপ আছে, আমার নেত্রী আছে, তাদেরকে গিয়ে বলবো। আপনি কোনোদিন শুনেছেন জামাতের এক নেতা এসে আরেক নেতার কথা এইভাবে বলছে? আমাদের দলে গণতন্ত্র আছে বলে আপনি আমাদের নেতা কর্মীদের মুখে শুনতে পান। আপনি কখনো দেখেছেন এমনকি বিএনপির নেতাও বিএনপির নেতাকে বলছে? তো আমাদের আওয়ামী লীগের নেতা সম্পর্কে আমাকে কেন বলতে হবে আপনার সামনে এসে বা কোনো টক শোতে গিয়ে? আপনি আমাকে হাজার প্রশ্ন করলে আমি তাকে ডিফেন্ড করব, কারণ আমার সন্তানকে আমি পাবলিকলি অপমান করব না। আমার সন্তান অপরাধ করে থাকলে তাকে শাস্তি দেওয়ার আমার বিহাইন্ড দ্য সিন আছে, আমার নেত্রী আছে, দলের কাঠামো আছে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজকে একটা বড় নেতাকে নিয়ে কথাবার্তা বলবো, ভাই এই দলে তো তারও অবদান আছে, ফলে তাকে যদি দল শাস্তি দেয়, কোনো পেনাল্টি দেয়, সেটা দলের সভানেত্রী বেঁচে আছেন, দলের সাংগঠনিক কাঠামো আছে। আমাকে পাবলিকলি এসে এই ক্রেডিট নিতে হবে কেন? দুটা তালির জন্য, বাহবার জন্য? নিজুম ভাই আপনি ফাটায় দিচ্ছেন এটার জন্য? আই এম নট গোনা ডু দ্যাট। বুঝতে পেরেছি। এইবার আমাকে বলেন যে দলের এখন পর্যন্ত কোনো একটা মুখপাত্র পর্যন্ত পাওয়া গেল না। আগামী 23 তারিখে কি কোনো একটা কৌশলগত কিংবা একটা কোন রকম মানুষ আশা করছে যে 23 তারিখে কোন রকম কোনো একটা অবয়ব তারা দেখতে পাবে ভবিষ্যতের? শুনেন, আমি নিজে তো ইসলাম ধর্মেও, আমি মুসলিম। হ্যাঁ, আল্লাহ বলেছেন তিনি মানুষকে তার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন কোনো মানুষ কালেমা পড়ে, ধর্মের কথা বলে, ইসলামের কথা প্রচার করে, আল্লাহর কাছে সেই হচ্ছে ইসলামের মুখপাত্র। আল্লাহ কি নবীজির পরে আর কাউকে মুখপাত্র করেছেন? করেন নাই। তার মানে আপনিও মুসলিম হলে আপনিও ওই মুসলিম ধর্মেরই মুখপাত্র, ধর্মের সম্পর্কে প্রচার করে বেড়াচ্ছেন। আমাদের দলটাকে ওইভাবে ধরেন, দলের কথা এখন যে বলবে সেই দলের মুখপাত্র। আপনি এখন দলের একটা মুখপাত্র বানিয়ে দিলেন, ধরা যাক XYZ। তার বাড়ি গিয়া তার বাড়ি গিয়া গুড়া দিবে, তার বাড়ি গুড়া দিবে, তার ফ্যামিলিকে উঠা নিয়ে আসবে, তার 14 গোষ্ঠীর মেরে ফেলবে। তাহলে নেত্রী কি এটা বোঝেন না যে দলের কি লাগবে না লাগবে? ফলে এই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যে এবার আমি লক্ষ লক্ষ মুখপাত্র দিয়ে দিলাম, পোড়া কয়জনের বাড়ি পোড়াবি। আপনি এই স্ট্র্যাটেজিটা এখনো বোঝেন নাই? নেত্রী কি আসলেই কি আপনার মনে হয় যে এই জিনিসটা আমাদের হয়নি? সো স্বাভাবিকভাবে মুখপাত্রের ব্যাপারটা, আজকে যদি ধরেন নফল ভাই মুখপাত্র হয়, আজকে যদি ঘোষণা দেওয়া হয় সব কথা নাসিম ভাই বলবে, সব কথা নানক ভাই বলবে, সব কথা কামাল ভাই বলবে বা এইটা বলবে, আজকে কামাল ভাইয়ের বাবাকে না পেলে, মাকে না পেলে, বোনকে না পেলে, চাচাকে না পেলে জ্ঞাতি গোষ্ঠী শুদ্ধ উঠা নিয়ে আসবে। আরে ভাই, আমি যেই ছেলেটার কথা বললাম আমার সাথে এখন বসে আছে, ওই ছেলেটার চাচা মামা কাকাকে নিয়ে উঠিয়ে নিয়ে এসছে, সামান্য একজন ছাত্রলীগের ভদ্রলোক, এক এলাকার নেতা বা সভাপতি। ফলে আজকে যদি আমাকে বলে নিজু মজুমদার মুখপাত্র, আমার তো 14 গোষ্ঠী শুদ্ধা নিয়ে আসবে। যদিও আমার বাবা মা তারা অলমোস্ট রেডি, কি করবি কর যা। তো এটা এখন ব্যাপারটা যেটা হয়েছে যে এই জন্য লক্ষ লক্ষ মুখপাত্র দলের। আজকে আপনি বলেন আপনি মুখপাত্র, আজকে এক্স বলেন এক্স মুখপাত্র। এইটাই হচ্ছে একটা নয়া স্ট্র্যাটেজি। জি। সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটি নিয়ে তিনি তো রাজনীতিতে আগিয়ে ছিলেন, যেটা নওফেল ভাইও একটু ক্লারিফাই করেছেন নতুন করে, কিন্তু দলের নেতৃত্বে আসছেন কিনা এবং শেখ হাসিনা কি সত্যি সত্যি অবসরে যাবেন, তার কি এখন অবসরে যাওয়ার সময়? তার দলের লক্ষ লক্ষ কর্মী কতটা মানবেতর জীবন যাপন করছে, এই সময় তার দিকে সবাই তাকিয়ে আছে। শেখ হাসিনাকে ছাড়া তো কেউ কাউকে মানতেও চায় না তার কর্মীরা। আপা অবসরে যাবেন কি যাবেন না এই ব্যাপারে আমার নলেজ নাই।
তারপরে হচ্ছে জয় মামা ওইখানে কি বলেছেন সেটা নিয়ে এটা উনি বলেছেন, বাট আমি যে খুব ভালো করে শুনেছি তাও না, আমি আসলে ওইটা একটু ভালো করে দেখবো, তারপর আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো। তবে ব্যক্তিগতভাবে আমি আমার কিছু স্মৃতিচারণ আপনাকে আমি করতে পারি। সেটা হচ্ছে যে আপার সাথে যখন আমি এসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছি, উনি অনেক আগেই, অনেক 2018 সালেই উনি আমাকে বলেছিলেন যে 2018 সালে আমি আসলে একেবারে গোপালগঞ্জে চলে যেতে চেয়েছি, কারণ দলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নেতৃবৃন্দরা কোনোভাবে আপা ছাড়া মানবে না। আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আজকে আপা যদি বলে যে আপা থাকবে না, আমি জানি না আমার কি হবে, বা আমি জানি না আমি কিভাবে এটাকে ডিল করব। আমি এটা নিশ্চিত যে আমি একটা ট্রমাটাইজ জায়গাতে চলে যাব, বা আমি একটা হতাশার জায়গাতে আমি পড়বই। বঙ্গবন্ধুর পরিবারের কেউ না থাকলে রাজনীতি আমি কিছুই করব না। এই গাট্টি বোসকা গোসায়া আমি ওই বলে না যে কোন দূরের দেশে চলে যাবো, মানে অনেকটা অভিমান দুঃখ থেকে এটা বলেছে। ফলে দেখেন এইসব আলাপ আলোচনায় যা হয়েছে অনেক কিছু আসতে থাকবে। এগুলো আমার ব্যক্তিগত অভিব্যক্তি, ব্যক্তিগত অভিমত, আপার কাছে আমার অভিমান, কষ্ট, আপার কাছে আমার চাওয়া, এগুলো আমি বলেছি। সো ভবিষ্যতে দলের কি হবে, বারবারই আপা একটা কথা বলেছে একদম, জানেন আমি যখন টকশোতে বলেছি যে এটা আপা নির্ধারণ করবে, আপা টেক্সট করে এটা জানিয়েছেন যে নো, দলের একটা কাঠামো আছে, দলের একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে, তুমি এটা কখনোই বলবে না যেটা আপা নির্ধারণ করবে, এটা দল নির্ধারণ করবে। সো আমাকে দলের এই কাঠামোটা মানতে হয়। ফলে আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না, কোনো কিছু আমি জানবো না। একটা কথা মাথায় রাখবেন যে সংগঠন চলবে, আপা থাকবেন, আপা যত অভিমান করবে আপার হাত পা ধরে বসে থাকবো, দরকার হলে আপা যাবেন কোথায়, আপার পা ধরে বসে থাকবো। লক্ষ লক্ষ কর্মীরা আবার পা ধরে বসে থাকবে, আপা কোথাও যেতে পারবেন না। শেষ। এখন জয় ভাই বলেন যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, old হয়ে গেছেন। ওইটা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না, বললাম তো, কারণ আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না। আপা যদি এরকম অবসর নিতেও চায় আবার পা ধরে বসে থাকবো, হলো, এটা হচ্ছে আমার জবাব। আমি শেষ করব 23 তারিখে। মানুষ তো অনেক আশা করছে, অনেক কিছুর জন্য বসে আছে, কিছু বলবেন 23 তারিখ নিয়ে? আমি আগেও আপনাকে বলেছি, আপনি 23 তারিখ নিয়ে কেন হাইপ ক্রিয়েট করছেন আমি জানি না। আপা তো অলরেডি অনেক বক্তৃতা দিচ্ছে। আপা যদি মিডিয়ার সামনে আসে, সেই মিডিয়ার সামনেও তো আপা এসেছে, মাঝখানে ইন্টারন্যাশনাল অনেক মিডিয়ার সামনে এসেছে। সো এবারও আপা আসতে পারে, আপা আসবে। আপা শোনেন, হ্যাঁ এটা ঠিক, আপনার জায়গাটা যে জায়গা থেকে বলেছেন তাও আমি বুঝি। একটা বড় একটা আশা, তো একটা আপার প্রতি মানুষের আশা, আওয়ামী লীগ হারলে দেশ হেরে যায়, এটা তো একটা একেবারে প্রভাব, ম্যাক্সিম। তো সেই অর্থে আমি আপনাকে আগেও বলেছি যে উনার সাথে আমার এই পার্টিকুলার ব্যাপারে কথা হয়নি, কথা হলে আমি আপনাকে বলতে পারতাম। ফলে আমি চাই না কোনোভাবে যে আপনাকে আমি মিস ইনফরমেশন দেই। ওই দিন 23 তারিখের জন্য অপেক্ষা করেন না, শুনেন, যদি আসে তো শুনবেন।